ক্যালিভিয়ান শহরের সমুদ্রের মাঝখানে একটি দম্পতিরা ছুটি কাটাতে গিয়েছে। তখনই বাচ্চাটির মা সাঁতার কাটার জন্য সমুদ্রে লাফায়, কিন্তু সে যখন জলে ভেসে থেকে বিশ্রাম নিচ্ছিল তখনই তার অন্যরকম একটি জিনিস অনুভব হয়। সে ভালো করে আশেপাশে দেখে নেয়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। তাই সে মনে করে হয়তো এটা তার মনের ভুল। এর কিছুক্ষণ পর আবার তার ওই একই রকম অনুভূতিটি হতে থাকে। এবারও সে কিছুই দেখতে পায় না, কিন্তু এখন সে অনেকটা ঘাবড়ে যায় আর সাথে সাথে বোটের দিকে সাঁতরে আসতে শুরু করে। কিন্তু হঠাৎ ওই জল তাকে নিচের দিকে টানতে শুরু করে। তাই সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে। তার মেয়ে ক্রেসি কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিল, এই জন্য সে কিচ্ছু শুনতে পায় না। এদিকে বেন তার বাবার সাথে মাছ মারতে থাকে। জুলিয়া অনেকভাবে জলের উপর ভেসে থাকার চেষ্টা করতেছিল, কিন্তু তার মুখে জল ঢোকার কারণে সে ঠিক মতো চিৎকার করতে পারছিল না। এর একটু পরে দম লক্ষ্য করে অনেকক্ষণ হয়ে গেল সে জুলিয়াকে দেখেনি। সে সম্পূর্ণ ভোটে তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই সে দেখে তার স্ত্রী বিপদে পড়ে আছে। সে তার বাচ্চাদের এদিকে ডাকে আর তার বোট জুলিয়ার দিকে এগিয়ে নিয়ে যায় আর সে জলে লাফ দেয়। সে তাড়াতাড়ি জুলিয়ার কাছে গিয়ে তাকে সামলে নিয়ে বোটের কাছে নিয়ে আসে। বাচ্চারা তাদের দুজনকে টেনে বোটে তুলে নেয়। ওখানে তারা সবাই মিলে জুলিয়াকে শান্ত করে, কিন্তু জুলিয়া এটা বলে নিজেকে সান্ত্বনা দেয় যে হয়তো সমুদ্রের ঢেউয়ের জন্যই এমনটা হয়েছে। রাতে তারা সবাই মিলে বেনের জন্মদিন পালন করে। তখন ক্রেসির কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে, তাই সে তার ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। তার বয়ফ্রেন্ড তাকে ভিডিও কলে দেখায় যে সম্পূর্ণ শহরের উপর কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। ঠিক তখনই কল গ্লিচ হয়ে আটকে যায়। ক্রেসি এই ঘটনার বিষয়ে তার পুরো পরিবারকে জানায়, কিন্তু টম বলে যে হয়তো সমতল থেকে অনেকটা দূরে থাকার কারণে এমনটা হয়েছে। আর ঠিক তখনই তারা সবাই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারা বোটের বাইরে আসলে দেখতে পায় যে অনেকগুলো তিমি মাছ তাদের বোটের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ওখানেই টম তাদের সবাইকে বলে যে এই তিমি মাছেরা সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড লক্ষ্য করে এবং চলাফেরা করে, কিন্তু যখন বড় কোনো তুফান আসে তখন তারা কনফিউজ হয়ে যায়। তখনই হঠাৎ তাদের বোট কাঁপতে শুরু করে আর বেন ছিটকে পড়ে যায়। এটা দেখে টম ভাবছিল যে কোথাও তাদের বোটের কোনো ক্ষতি হয়নি তো, তাই সে এটা চেক করার জন্য সমুদ্রে লাফ দেয়। এর কিছুক্ষণ পরে আবার সে জলের থেকে উঠে আসে, কিন্তু তার কাঁধে একটি অনেক গভীর একটা ক্ষত হয়ে গিয়েছে। ওখানে জুলিয়া তার ওই কাটা জায়গাটা সেলাই করে দেয়। টম তাদের সবাইকে বলে যে জলের নিচে তার এমনটা মনে হয়েছিল যে তার পিছনে অনেক বড় কোনো একটা জীব আছে। আর সে যখন পিছনে ফিরে এটা দেখতে যাবে তখনই প্রোপেলার লাগে তার কাঁধ কেটে যায়। এমনকি সে এটাও বলে যে ওখানে যাই থাকুক না কেন সেটা অনেক বড় ছিল। এখন টম দেখেছিল যে তাদের বোটে অনেক ক্ষতি হয়েছে আর তখন তাদেরকে সাহায্য চাইতে হবে। জুলিয়া রেডিওতে বারবার চেষ্টা করছিল, ক্রেসিও তার ফোনে সিগন্যাল খুঁজছিল, কিন্তু কোনোটাই কাজে আসে না। ঠিক তখনই ক্রেসি একটা অদ্ভুত একটা প্রাণীকে দেখতে পায় আর সে চিৎকার করে ওঠে, কিন্তু ওটা তো তার ভাই বেন ছিল, যে একটা মুখোশ পরে তার সাথে মজা করছিল। এর কিছুক্ষণ পরেই তাদের বোট সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আর তারা সবাই সমুদ্রের মাঝখানেই আটকে যায়। তখনই জুলিয়া রেডিওতে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু ওই আওয়াজটা এতটাই কেটে কেটে আসছিল যে তারা কিছুই বুঝতে পারে না। টম তাদের সবাইকে বলে যে এখন তাদের কাছে আর মাত্র 4 দিনের খাবার আছে আর এখন তাদেরকে কোনো একটা মাছ ধরার জাহাজের জন্য অপেক্ষা করতে হবে। তখনই হঠাৎ করে তাদের বোটের রাডারে অদ্ভুত একটা জিনিস দেখা যায় আর তারা সবাই অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। যেই শব্দ শুনে তারা বাইরে এসে দেখে যে অনেকগুলো উল্কা সমুদ্রের মাঝে এসে পড়ছে। উল্কাগুলো যেখানে যেখানে পড়ছিল সেখানে অনেক ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছিল। তখনই আর কতগুলো উল্কা তাদের বোটের আশেপাশে এসে পড়তে থাকে। এটা দেখে টম সাথে সাথেই তাদের বোটের ইঞ্জিন স্টার্ট করে। বোটের ইঞ্জিনও স্টার্ট হয়ে যায়, কিন্তু তখনই অনেক বড় তাদের বোট ঘেঁষে পাশেই পড়ে। তখন টম বুঝতে পারে যে এসব আগুনের গোলা জলে এসে পড়ছে, এগুলো কোনো উল্কা নয় বরং স্যাটেলাইট ছিল। ঠিক তখনই বেন লক্ষ্য করে যে তাদের বোট থেকে ধোঁয়া বের হচ্ছে। টম ভালো করে চেক করে দেখে যে তাদের বোটের ইঞ্জিন খারাপ হয়ে গেছে। বাহিরে প্রচন্ড গতিতে হাওয়া বইতেছিল, তাই টম তাদের সবাইকে নিয়ে বোটের ভিতরে চলে যায়। তারা কেউ এটা লক্ষ্য করেনি যে বোটের ক্যাম্পাস উল্টোপাল্টা দিকে ঘুরছে। তাদের বোট ভীষণ জোরে কাঁপতে শুরু করে। বেন আবারও পড়ে যায়, এবার তার গায়ে আঘাত লেগেছিল। উঁচু উঁচু ঢেউ তাদের বোটে এসে আছড়ে পড়তেছিল। টম অনেক কষ্টে মষ্টে বাহিরের থেকে লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই বোটের সম্পূর্ণ পাওয়ার কাট হয়ে যায়। সঙ্গে সঙ্গেই টম পাওয়ার বোটের সুইচ টেপে আর আবার লাইট চলে আসে। তখন বেন লক্ষ্য করে যে
জুলিয়ার নাক থেকে রক্ত পড়তেছে। জুলিয়ার মাথা ঘুরছিল, যেখানে ক্রেসি সিনকে গিয়ে বমি করে দেয়। টম রেডিও হাতে নিয়ে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সিগন্যালই পাচ্ছিল না। ঠিক তখনই আচানক একটি অনেক তীক্ষ্ণ আওয়াজ আসে, আর বাহিরের হাওয়া আরো জোরে বইতে শুরু করে। জুলিয়া বোটের দরজা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু ওই হাওয়ার গতি এতটাই ছিল যে তাদের বোটের জানালার কাঁচ ভেঙে যাচ্ছিল। টম একটা ফ্লেয়ার জ্বালায়, তার একটু পরেই সম্পূর্ণ জায়গাটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। এরপর পরের দিন সকালে তাদের চোখ খোলে। তাদের সবাই অনেক ঘাবড়ে ছিল। তারা ভাবছিল যে হয়তো তারা ওই ঝড়ের হাত থেকে বেঁচে গেছে, কিন্তু তাদের বোট প্রায় অধিকাংশই ভেঙে গেছে। এরপর যখন তারা বোটের বাইরে আসে, তারা দেখে যে সমুদ্রের সব জল উধাও হয়ে গেছে, আর তাদের বোট একটি শুকনো জায়গায় আটকে আছে। এটা দেখে তো তারা সবাই অবাক হয়ে যায়। ক্রেসি তার ফোনে সিগন্যাল খুঁজতেছিল, কিন্তু একদমই নেটওয়ার্ক ছিল না। ওখানেই বেন দুটি মরা কাঁকড়া নিয়ে খেলছিল। টম কম্পাস চেক করলে দেখে যে সেটা তো উল্টো হয়ে আছে। 7 লক্ষ বছর আগে শেষবার এমনটি হয়েছিল। ক্রেসি তার বয়ফ্রেন্ডের চিন্তায় ভেঙে পড়ে। এই ব্যাপারটা দেখে জুলিয়া তাকে সান্ত্বনা দিতে আসে, কিন্তু ক্রেসি তার থেকে দূরে সরে যায়। জুলিয়া আর টম লক্ষ্য করে যে তাদের কাছে আর প্রয়োজনীয় কি আছে। বেন তার বার্থডের বেলুন গুলো হাওয়ায় তুলে দেয়, যাতে আশেপাশে কেউ থাকলে এটা দেখলে বুঝতে পারে যে এখানে কেউ আছে। আবার টম রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, আর এবার একজন লোকের সাথে তার কথা হয়। তার নাম ছিল নাউ, আর সে ছিল একজন সাবমেরিনের ক্যাপ্টেন। সাবমেরিনও একটি শুকনো জায়গায় আটকে ছিল। সে লক্ষ্য করে যে ম্যাগনেটিক পোলস উল্টো দিকে আছে, এর জন্যই সমুদ্র পিছনে সরে গেছে আর সমতল জায়গা ডুবে গেছে। সে বলে যে তার মতো কোনো সার্ভাইভারকে সে এখনো দেখতে পায়নি। যোগাযোগের সব সিস্টেম বন্ধ হয়ে গেছে, কিন্তু সে এটা বলে যে খুব তাড়াতাড়ি আবার ওই ম্যাগনেটিক পোলগুলো ঘুরে যাবে, আর হয়তো এক সপ্তাহের মধ্যেই সমুদ্র আবার তার নিজের জায়গায় চলে আসবে। সে ওই পরিবারকে সতর্ক করে দেয় যে যতটা সম্ভব উঁচু জায়গায় চলে যাও, কেননা যখন ওই জল ফিরে আসবে তখনকার সময়টা খুবই ভয়ঙ্কর হবে। সে বলে যে তার ওই পার্টনার এই ক্র্যাশেই মারা গেছে, আর এই সাবমেরিনে শুধুমাত্র 3 জনেরই জায়গা আছে। জুলিয়া টম তার কাছে অনুরোধ করে যে দয়া করে আমাদের বাচ্চাদেরকে বাঁচাও। তারপর সে তার লোকেশনের ব্যাপারে ভালো করে তাদেরকে জানিয়ে দেয়। টম ভালো করে হিসাব করে দেখে যে তাদেরকে ওই সাবমেরিনে যেতে হলে প্রায় 2 সপ্তাহ লেগে যাবে। টম তাদের পরিবারের সবাইকে বলে যে আজ তোমরা সবাই ভালো করে বিশ্রাম করে নাও, কাল সকালেই আমরা আবার এখান থেকে বের হব। পরের দিন সকালে তারা সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তখনই টম পাশেই কিছু একটা নড়তে দেখে। ওটা একটা ল্যাংড়া লোক ছিল, যার হাতে একটি বর্শা ছিল, আর তার সাথে একটি কুকুরও ছিল, যেটা একটানা ডেকেই যাচ্ছে। এটা দেখে টম তার কাছে এগিয়ে গিয়ে জলের বোতল দেয়। ওই লোকটা কিছু একটা বলে যেই ভাষাটা টম বুঝতেই পারে না। আর জল খাওয়ার পরেই আচানক ওই লোকটা টমের মাথায় জলের বোতল দিয়ে বাড়ি দেয়, আর তার মাথাতেও অনেক জোরে একটা লাথি মারে। এটা দেখে জুলিয়া ভয় পেয়ে তার কাছে এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ওই লোকটা টমের পেটে একটি বর্শা ঢুকিয়ে দিয়েছিল। তারপর ওই লোকটা জুলিয়ার পিছনেও দৌড়ায়, যেটা দেখে জুলিয়া তার থেকে দৌড়ে পালায়, কিন্তু ওই লোকটা ওই বর্শাটা জুলিয়ার দিকে ছুঁড়ে মারে, যেটা থেকে জুলিয়ার কাঁধেও চোট লাগে। জুলিয়া কোনোভাবে ওই ব্যথা সহ্য করে বোটের কাছে যায়, আর তার বাচ্চাদেরকে বলে যে এখান থেকে লুকাও। তারপর সে বোটের দরজা আটকিয়ে দেয়। ক্রেসি আর বেন সোফার নিচে লুকিয়ে পড়ে। জুলিয়া তাদের কাছে একটি ফ্লেয়ার গান দিয়ে জুলিয়া নিজে হাতে একটি ছুরি তুলে নেয় আর বাথরুমে ঢুকে যায়। ওই লোকটা এখানে এসে খুব জোরে জোরে বোটের দরজায় ধাক্কা মারতে থাকে, আর শেষমেশ ভিতরে চলেই আসে। প্রথমে তো সে কিছু খাবার খায়, আর তারপর সে বোটের এদিক ওদিক খুঁজতে থাকে। তারপর সে বাথরুমের দিকে এগিয়ে আসে, কিন্তু জুলিয়াও বুদ্ধি খাটিয়ে ছোট্ট একটি ছিদ্র দিয়ে বাইরে চলে আসে। ওই লোকটা ভাবে যে হয়তো সে এখান থেকে পালিয়ে গেছে, আর যখনই জুলিয়া ওই জায়গা থেকে চলে আসতে থাকে তখনই ওই লোকটির কুকুর তাকে দেখে ফেলে এবং ডাকতে থাকে। কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন জুলিয়া তার চাকু দিয়ে ওই কুকুরকে শেষ করে ফেলে। কুকুরের আওয়াজ শুনে ওই লোকটাও বাহিরে আসে, আর সে যখন তার কুকুরের এমন অবস্থা দেখে তখন সে রেগে ফুলে ফেপে ওঠে। ওই সময় জুলিয়া বোটের অন্য দিক দিয়ে ঢোকার চেষ্টা করে, আর সে ভাঙা জানালা দিয়ে ভিতরে ঢুকে আসে, কিন্তু তার আসার আগেই ওই লোকটা ওখানে চলে আসে আর তাকে অনেক জোরে একটা ঘুষি মারে, যার জন্য সে নিচে পড়ে যায়। জুলিয়া ফার্নিচার ধরে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ওই লোকটা তাকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে তার ডানায় পা দিয়ে চেপে ধরে, যাতে সে ওই চাকুটা তুলতে না পারে। তারপর সে তার চুল ধরে মেঝেতে আছাড় মারে,
আর সে তার গলা চিপে ধরেছিল। ওখান থেকেই বাচ্চারা এই সব দেখতেছিল, যেটা দেখে ক্রেসি বাইরে এসে ওই লোকটার গায়ে ফ্লেয়ার গান ছুঁড়ে মারে। ফ্লেয়ার গানের আগুনে ওই লোকটার গায়েও আগুন লেগে যায় আর তাদের বোটেও আগুন ছড়িয়ে পড়ে। বাচ্চারা সাথে সাথেই ওখান থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু জুলিয়া আবার ফিরে আসে। সে ওই লোকটাকে একটি লাথি মেরে ফেলে দেয় আর সে ম্যাপ আর তাদের প্রয়োজনীয় জিনিসের ব্যাগ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। বাহিরে বেন আর ক্রেসি তার বাবার কাছে কান্না করছিল। জুলিয়াও এখানে এসে কান্না করছিল আর তারা তিনজন মিলে চোখের জলের মাঝে তাকে শেষ বিদায় জানায়। তখনই সেই ভয়ানক লোকটা ওই বোট থেকে বেরিয়ে আসে। এটা দেখে তারা সবাই আবার পালাতে শুরু করে আর একটু পরে ওই বোটে ভয়ানক একটি বিস্ফোরণ হয়। তারপর কিছুটা এগিয়ে গিয়ে তারা একটি ছোট্ট ঝর্ণার কাছে এসে দাঁড়ায়, যাতে তারা একটু বিশ্রাম নিতে পারে। ওইখানে ক্রেসির মনে হচ্ছিল যে হয়তো ওই পাগল লোকটা ওই বেলুনগুলো দেখেই এখানে এসেছিল। এটা শুনে বেনের নিজেকে দোষী মনে হতে থাকে। জুলিয়া তাকে বোঝায় যে এতে তার কোনো ভুল নেই আর সবাইকে এগিয়ে যেতে বলে, কেননা এখনো ওই লোকটা তাদের পিছনেই ছিল। যাওয়ার পথেই বেইন একটি ছোট্ট হ্যামার শার্ক দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়। তখনই জুলিয়া লক্ষ্য করে যে ওই পাগল লোকটা আবার তাদের কাছে চলে এসেছে। তারপর সাথে সাথে তারা দৌড়ে বালির একটি উঁচু জায়গায় চলে আসে। ওখানে তারা অনেকগুলো বিষাক্ত আবর্জনা দেখতে পায় আর তারা সবাই অনেক সাবধানে ওই জায়গাটা পার করে। তাদের এইটা মনে হচ্ছিল হয়তো তারা ওই পাগল লোকটির থেকে নিজেদের পিছু ছাড়িয়ে নিয়েছে। এগিয়ে যেতে যেতে তারা অনেক ধরনের সামুদ্রিক প্রাণীকে মরে পড়ে থাকতে দেখে। এর সাথে সমুদ্রের নিচে জমে থাকা অনেক প্লাস্টিকের আবর্জনাও দেখতে পায়। বেন খুব ধীরে ধীরে হাঁটছিল, যেটা দেখে জুলিয়া বুঝে যায় যে তার ডিহাইড্রেশন শুরু হয়েছে। সে তাদের দুজনকে একটু বসতে বলে আর সে যখন জলের বোতল লক্ষ্য করে সে এটা দেখে চিন্তায় পড়ে যায় যে জলের বোতলে এখন আর জল নেই বললেই চলে। ক্রেসি বুঝতে পারে হয়তো সে ছিপি ভালোভাবে আটকায়নি। জুলিয়া তাকে বলে যে তার এমন অসতর্কতার জন্যই এখন তাদের সবার জীবন ঝুঁকিতে। ক্রেসিও রেগে মেগে জবাব দেয় যে কি যায় আসে, এমনিতেও আমরা কেউ বেঁচে ফিরবো না। দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়, কিন্তু তা সত্ত্বেও তারা আবার এগিয়ে যাচ্ছিল। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর তারা একটা ক্রাশ হওয়া প্লেন দেখতে পায়। প্লেনের ভিতরে তারা কিছু নড়াচড়া করতে দেখতে পেলে তারা সবাই ভয় পেয়ে যায়, কিন্তু ওগুলো তো ছিল কয়েকটা পাখি মাত্র। তারপর তারা এটা সিদ্ধান্ত নেয় যে তারা আজকের রাতটা এখানেই পার করবে। তারা সবাই মিলে অল্প একটু চকলেট ভাগাভাগি করে খায়। ওখানেই জুলিয়া টমের জ্যাকেটের পকেট থেকে তাদের একটি ফ্যামিলি ফটো বের করে, যেটা দেখে সে ইমোশনাল হয়ে যায়। ক্রেসি তার মার কাছে জিজ্ঞাসা করে যে মা, তোমাদের লাভ স্টোরি কি ছিল? জুলিয়া মুচকি হেসে বলে যে তোমার বাবা হসপিটালে আমার পেশেন্ট ছিল। তারপর সে একদিন একটি ফুল আর একটি কবিতা দিয়ে আমার কাছে তার ভালোবাসা প্রকাশ করেছিল। মাঝরাতে ক্রেসি প্লেনের বাইরে বেরোয় আসে। ঠিক তখনই ওই পাগল লোকটা পিছন থেকে এসে তাকে ধরার চেষ্টা করে। তখনই হঠাৎ জুলিয়া পিছন থেকে এসে তার উপরে হামলে পড়ে আর একটা চাকু দিয়ে তার গায়ে অনেকবার আঘাত করতে থাকে। তাকে ওখানেই শেষ করে দেয়। ক্রেসি তার মাকে জড়িয়ে ধরে শান্ত করে। পরের দিন সকালে সে দেখে যে ওই লোকটার গায়ে পোকামাকড় ধরে আছে, এমনকি তার শরীরে অনেক জায়গায় কামড়ানোর দাগ ছিল। তার মানে এই যে এই এলাকায় অনেক ভয়ঙ্কর একটি জীব আছে। যেই তারা ওখান থেকে বেরিয়ে পড়ে ওই লোকটার মুখ থেকে কয়েকটা কাকড়া বের হয়ে আসে। কয়েক ঘন্টা পর জুলিয়া আর ক্রেসি ম্যাপ দেখতেছিল, কিন্তু বেইন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। জুলিয়া চিৎকার করে বলে যে দাঁড়াও, কিন্তু বেইন একটি জলাশয়ে গিয়ে পানি পান করতে থাকে। জুলিয়া তাকে টেনে সেখান থেকে উঠায় আর তাকে বোঝায় যে অজানা জল তাদেরকে অসুস্থ করে ফেলতে পারে। সূর্যের তাপ ভীষণ তীব্র ছিল, তাই তারা সবাই কাপড় দিয়ে তাদের মাথা ঢেকে নেয়। ওখানেই বেইনের মাথা ঘুরছিল। পাশেই তারা অনেকগুলো পুরনো চেয়ার দেখতে পায়, যেটা দিয়ে জুলিয়া আর ক্রেসি আপাতত থাকার মতো একটি জায়গা তৈরি করে নেয়। জুলিয়া বেইনের গায়ে ইনজেকশন লাগায় আর তারা ঠিক করে যে আজকে রাতটা তারা এখানেই থাকবে। সকালবেলা অদ্ভুত একটি আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে বাইরে গেলে দেখতে পায় যে অসংখ্য কাকড়ার একটি ঝাঁক তাদের দিকেই এগিয়ে আসছে। সাথে সাথে সে বাচ্চাদের ডেকে তোলে এবং ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা ওখানে একটি অনেক বড় কার্গো জাহাজ দেখতে পায়। ওখানে 3 জন ক্রু মেম্বার জীবিত ছিল। ওখানে থাকা একজন মহিলা তাদেরকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু অন্য 2 জন লোক তাকে বারণ করে আর তারা 3 জন তাদেরকে বাহিরে রেখেই ওই কন্টেনারটি বন্ধ করে দেয়। আর কাকড়াগুলো তাদের অনেক কাছে চলে এসেছিল। এটা দেখে জুলিয়া তার বাচ্চাদেরকে কন্টেনারের উপরে তুলে দেয় আর নিজে যখন কন্টেনারের উপরে চড়তে যাবে ঠিক তখনই একটা কাকড়া লাফিয়ে এসে তার পায়ে কামড়ে ধরে। বাচ্চারা তাকে টেনে উপরে তুলে নেয়, তা না হলে সে নিচেই পড়ে যেত। সেখানে একটি ছোট্ট একটি ছিদ্র দিয়ে অনেকগুলো কাকড়া কন্টেনারের ভিতরে ঢুকে পড়ে আর ক্রু মেম্বাররা তাদের
তাদের উপরে গুলি চালাতে থাকে। কিন্তু ওই কাকড়াগুলোর সংখ্যা এতটাই বেশি ছিল যে ওগুলো তাদের উপরে চড়াও হতে থাকে আর তাদের দুজনকে ওখানে শেষ করে ফেলে। শেষ একজন ছাদের উপরের ছোট্ট একটি ছিদ্র দিয়ে উঠতে থাকে, কিন্তু কাকড়াগুলো তাকেও টেনে নেয়। জুলিয়া তার ক্ষত জায়গায় পট্টি লাগায় আর ওখানেই অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে, তখন সে দেখে যে সে একাই ধুলের ঝড়ের মধ্যে পড়ে আছে। সে ঘাবড়ে গিয়ে বাচ্চাদের খুঁজতে থাকে আর সেখান থেকে একজন ক্রু মেম্বারের বন্দুকগুলো নিয়ে নেয় আর জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে। ক্রেসি তার আওয়াজ শুনে এখানে চলে আসে। তাকে বলে যে সে আর বেন সাহায্য খুঁজতে গিয়েছে, কিন্তু তারা কাউকে খুঁজে পায়নি। তারপর তারা বেনের সাথে দেখা করে, যে একটা ফাঁকা কন্টেনার খুঁজে পেয়েছিল যেখানে তারা এই ঝড় থামা অবধি থাকতে পারবে। জুলিয়া টমির লাইটার বের করে আর তার পায়ের ক্ষত জায়গাটায় আগুন জ্বালিয়ে দেয় আর সেই জায়গা রক্ত বন্ধ করে, যেটা প্রচন্ড বেদনাদায়ক ছিল। ঝড় থামার পর তারা আবার বের হয় এবং একটি কন্টেনার পায় যেটার মধ্যে অনেক পানি ছিল। তারা ওই ক্রু মেম্বারদের বডি চেক করে দেখে যে একটা রেডিও এবং অনেকগুলো বন্দুক পায়। জুলিয়া ওই রেডিওটা দিয়ে নাওয়ের সাথে যোগাযোগ করে আর তাকে বলে যে ম্যাপ হারিয়ে গেছে। এটা শুনে নাও তাকে বলে যে তার উপর একটি জন্তু আক্রমণ করেছিল, যেটা একটি সামুদ্রিক প্রাণী ছিল আর ওটা এই খোলা হাওয়া পেয়ে অনেকটা পাগল হয়ে গিয়েছিল। নাও তাদেরকে বলে যতটা তাড়াতাড়ি সম্ভব তারা যেন এখানে চলে আসে, কেননা সে তার যন্ত্র দিয়ে দেখতে পায় এই সমুদ্র তাদের আসার আগেই ফিরে আসবে। এখন তাদের কাছে আর কয়েক ঘন্টাই ছিল, যার পর সে ওপরে একটি ফ্লেয়ার চালায় আর ওটা দেখে তারা সবাই ওইদিকে এগিয়ে যেতে থাকে। আর অনেক দূর হেঁটে যাওয়ার পরে তারা একটি পাহাড়ে চূড়ায় ওঠে, যেখান থেকে তারা ওই সাবমেরিনটিকে দেখতে পায়। কিন্তু ওখানে পৌঁছাতে হলে তাকে অনেক উঁচু আর এবড়ো খেবড়ো একটি পাহাড় পাড়ি দিতে হবে। আর যেই তারা ওদিক দিয়ে এগোতে শুরু করে, তাদের পাশে থাকা উঁচু দেওয়ালগুলো কাঁপতে শুরু করে আর উপর থেকে পাথর ভেঙে পড়তে থাকে, যার জন্য ভয়ানক ধস নেমে আসে। এটা দেখে জুলিয়া সাথে সাথে তার বাচ্চাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর সে নিজেও পিছনে সরে যায়, যাতে তারা ওই পাথরের নিচে চাপা না পড়ে। আর অনেকটা দেয়াল তাদের মাঝখানে বাধা হয়ে গিয়েছিল। জুলিয়া তাদের বাচ্চাদেরকে বলে যে তোমরা এগিয়ে যাও, কিন্তু ক্রেসি রাজি হয় না। তার মাকে জোর করে বলে যে তাকেও তাদের সাথে যেতে হবে। এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মাঝে অনেক তর্কাতর্কি হয়। ওখানে জুলিয়া চিৎকার করে তাকে বলে পরে সে তাদেরকে খুঁজে বের করে নিবে। শেষমেশ ক্রেসি তার ভাইকে নিয়ে এগিয়ে যায়। সে ওই এবড়ো খেবড়ো পাহাড়টা পার করে শেষমেশ বাচ্চারা ওই সাবমেরিনের কাছে চলে আসে, কিন্তু ওখানে পৌঁছে দেখে যে নাও তো রক্তাক্ত অবস্থায় সাবমেরিনের বাহিরে বের হয়ে আসে। সে বুঝে গিয়েছিল যে তার সময় শেষের পথে আর বাচ্চারা যেন এই সাবমেরিনটি নিতে পারে, তাই সে এখানে দাঁড়িয়ে আছে। তখন ক্রেসি দেখে যে এখানে একটি জায়গা ফাঁকা আছে। তখন সে দৌড়ে তার মার কাছে চলে আসে। এদিকে জুলিয়া দেখে যে অনেকগুলো কাকড়া তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে ওই কাকড়াগুলোর উপর গুলি চালাতে থাকে। কিছু কাকড়াদের তো সে মেরে ফেলে, কিন্তু ওই ঝাঁকটা অনেক বড় ছিল, যেগুলোকে শেষ করে ফেলা প্রায় অসম্ভব। এখন সে খুবই সমস্যার মধ্যে আছে। আর ঠিক তখনই সে পাথরের উপরে তার মেয়ে ক্রেসিকে দেখতে পায়, যে তার হাত বাড়িয়ে তার মাকে ডাকছিল। তখন জুলিয়া তার ঘায়েল পা হওয়া সত্ত্বেও কোনো রকমে ক্রেসির হাত ধরে এবং পাথরের উপরে উঠে আসে। আর তারা দুজনেই দৌড়ে ওই সাবমেরিনের দিকে চলে আসতে থাকে, যেখানে বেন আগে থেকেই ওই সাবমেরিনের উপর দাঁড়িয়েছিল আর সে ওই কাকড়াগুলোর দিকে গুলি চালাচ্ছিল, যাতে যতক্ষণ অব্দি তার মা আর বোন এখানে না আসছে ততক্ষণ অব্দি সে ওগুলোকে থামিয়ে রাখার চেষ্টা করে। ওখানে নাও নিচেই বসেছিল, যেখানে ওই কাকড়াগুলো এসে তাকে টেনে নিয়ে খেতে শুরু করে, যেখানে জুলিয়া সাবমেরিনের উপরে উঠে ওই কাকড়াদেরকে গুলি চালাতে থাকে যতক্ষণ অব্দি তার বাচ্চারা সাবমেরিনের ভিতরে না চলে যায়। আর তারা যখন সুরক্ষিত ছিল, তখন জুলিয়া দেখে যে বন্দুকের গুলিও শেষ হয়ে গেছে। তখন সে ওই বন্দুকটা কাকড়াদের দিকে ছুঁড়ে ফেলে এবং সে নিজেও সাবমেরিনের ভিতর চলে যায়। তারা ওই সাবমেরিনের গেটটা ভালোভাবে আটকে দেয়। তারা ভিতর থেকে দেখতে পাচ্ছিল যে ওই কাকড়াগুলো চারিদিক দিয়ে তাদেরকে ঘিরে ফেলেছে। আর ঠিক তখনই সমুদ্রের জল ঘুরে আসতে থাকে, যেটার ঢেউ পাহাড়ের থেকেও উঁচু ছিল। এটা দেখার সাথে সাথে তারা সিট বেল্ট বেঁধে নেয় আর শক্ত করে একে অপরের হাত বেঁধে রাখে। ওই বিশাল ঢেউয়ের ধাক্কায় তাদের সাবমেরিন এদিক ওদিক দুলতে থাকে। তখন জুলিয়ার চোখে তাদের এই জার্নির সব দৃশ্য ফুটে ওঠে। ওখানে ক্রেসি তো ভ্রমই করে ফেলে আর খুব তাড়াতাড়ি ওই তীব্র আওয়াজটা ফিরে আসে। তারা সবাই ওখানে অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পরে জুলিয়া ও তাদের বাচ্চাদের জ্ঞান ফিরে আসে আর তারা নিজেদেরকে জীবিত দেখে অনেক খুশি হয়। তারা ওই সাবমেরিনের গেট খুলে বাহিরে বের হয় আর তারা দেখতে পায় যে ওই বিশাল ঢেউটা তাদেরকে একটি ধ্বংসাস্ত শহরের দিকে নিয়ে এসেছে, যার মানে জীবিত থেকে আরেকটি নতুন জীবনের আশা তারা ফিরে পেয়েছে। আর এর সাথে এই কাহিনীটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও।